ক্যাম্পাসে সবসময় যত ধরনের জুলুম নির্যাতন হয়েছে, গেস্ট রুম, গণরুম, আইন বিভাগের হামলার কথা আপনারা জানেন। সেখানেও আমি একমাত্র নারী শিক্ষার্থী হিসেবে আমার বন্ধুদের পাশে দাঁড়িয়ে স্মারকলিপি দিতে এসে প্রশাসনের হেনস্থার শিকার হয়েছি। আমি শিবির ট্যাগিংয়ের শিকার হয়েছি। যেখানে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে সেখানেই কথা বলেছি। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আর এই ছাত্র সংসদ নির্বাচনে যারা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের যে সকল ইস্তেহার রয়েছে সেই ইস্তেহারের মধ্যে একটি বিষয় মোটামুটি কমন দেখা গেছে, সেটি হচ্ছে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। আজকে আমাদের সাথে এমন একজন অতিথি রয়েছেন যিনি ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ থেকে মানবাধিকার ও আইন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, রয়েছেন আনিকা তাসিনা। যদি একটু জানার চেষ্টা করি, আপনি তো মানবাধিকার ও আইন বিষয়ে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আসলে এই পদটি কেন বেছে নিলেন এবং ক্যাম্পাসে আপনার যারা নারী রয়েছেন তারা আসলে কী ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন? আমি আইন বিভাগের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে আমি বিভিন্ন ধরনের জুলুম, অন্যায়, নিপীড়নের বিরুদ্ধে কথা বলছি এবং একই সাথে আমি যেহেতু একটি নারী হলে থাকি এবং আমি দেখেছি নারীদের প্রতি কী ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা প্রশাসন গ্রহণ করে থাকে। সো এইগুলো মানবাধিকারের মানদণ্ডে একদম ক্লিয়ার ভায়োলেশন। সো এই প্রশ্নগুলো আমার মনে অনেক আগে থেকেই আসলে জাগতো, যেহেতু আমি আইনের শিক্ষার্থী। এরপরে জাতিসংঘে আমার সেপ্টেম্বরের ৫৭তম অধিবেশনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে। সেই জায়গা থেকে মানবাধিকার বিভিন্ন সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপরে ফোরাম এশিয়া, এই ধরনের সংস্থাগুলোর সাথে জুলাই ক্রাইম নিয়ে সরাসরি কাজ করা হয়েছে। ওই জায়গা থেকে আসলে এই পদটি আমার কাজ এবং আমার যেসব অ্যাকনলেজমেন্ট ছিল প্রিভিয়াস, সেটার সাথে সবচেয়ে বেশি ফিট করে, সে কারণেই বেছে নেওয়া। রিসেন্টলি আসলে নারীদের ডিজিটাল স্পেসে যেভাবে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, একজন নারীর ছবি হয়তো একজন বহিরাগত এসে তুলে নিয়ে চলে যাচ্ছেন, আবার দেখা যাচ্ছে যে মেয়েরা তাদের রাজনৈতিক কোনো একটা স্ট্যান্স ক্লিয়ার করতে গেলে বাকি অন্যান্য মতাদর্শিক মানুষজন এসে বট অ্যাটাকের মাধ্যমে তাদের লেজিটিমেসি নষ্ট করছেন, বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছেন। তাদের পোশাকের উপর ভিত্তি করে তাদেরকে একদিকে ইসলামোফোব বলা হচ্ছে, আরেকদিকে জঙ্গি বলা হচ্ছে। সো এই জিনিসগুলো আমাকে অনেক ভাবিয়েছে। এছাড়াও আপনারা যদি ক্যাম্পাসের বর্তমান অবস্থা দেখেন, ক্যাম্পাসের বাইরে দুটি নারী হল আছে, তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকিতে আছেন এবং সেগুলোর কোনো ধরনের সমাধান আমরা পাইনি। নারীরা কেন ক্যাম্পাসের বাইরে অবস্থান করবে? নারী হল কেন ক্যাম্পাসের বাইরে থাকবে? এই প্রশ্নগুলো তো আসলে রেইজ করা হয় না। ক্যাম্পাসে ছিন্নমূল, মাদকাসক্ত মানুষজন নিয়মিত নারীদেরকে উত্তপ্ত করে না, আমরা ভয়ে রাতে বের হতে পারি না। এ ধরনের ক্যাম্পাস তো আসলে হওয়ার কথা ছিল না। এবং অনিরাপদ ক্যাম্পাসের আরেকটা বিষয় হচ্ছে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমরা নারীরা আমাদের নিজেদের রিপ্রেজেন্টেশন যদি আমরা নিজেরা যা বুঝি সেটা অনুযায়ী না করতে পারি, এটাকে যদি টোকেনিজম আকারে আমাদেরকে দিয়ে প্রকাশ করানো হয়, সেটার বাইরে গিয়ে যদি আমরা কথা বলি, সেটাকে যদি বট অ্যাটাক করে আমাদের লেজিটিমেসি নষ্ট করা হয়, এটাও তো এক ধরনের নিরাপত্তা বিঘ্নিত করা। এই জায়গাগুলো আমাকে অনেক ভাবিয়েছে এবং আসলে নারীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গড়তে হলে আমাদের একদম নিউট্রাল জায়গা থেকে নারীদের সমস্যাগুলো নিয়ে ভাবতে হবে। প্রত্যেকটা নারীর, শুধু আবাসিক নয়, অনাবাসিক নারীদের কথা যদি আপনারা দেখেন, তারা নিয়মিত বিভিন্ন সময়ে হয়রানির শিকার হচ্ছে। বাসে আসার পর এখানে তাদের জন্য কোনো রেস্ট স্পেস নাই, কমন রুমগুলো যাচ্ছে তাই অবস্থা, তাদের স্যানিটারি প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি নাই। তো এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয়েছে যে বারবারই কথা বলা উচিত উইমেন রাইটসের জায়গা থেকে এবং এই জিনিসগুলোর আসলে প্রপার সমাধান হওয়া উচিত। আমার প্রথম ইশতেহার ছিল, আমি নারীদের জন্য 2 দিনের একটা ফিক্সড মেনস্ট্রুয়াল লিভ চেয়েছিলাম। সেই নারী এটা তার যখন খুশি কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া অ্যাভেল করতে পারবে এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মেনস্ট্রুয়াল লিভ স্পেস বা রেস্টরুম, এছাড়াও আমার প্রত্যেকটা হলে এবং ডিপার্টমেন্টে সুলভ মূল্যে যাতে স্যানিটারি প্রোডাক্ট এবং গাইনি সেবা নিশ্চিত হয় সে বিষয়ে আমি জোর দিয়েছি। এছাড়াও নারীদের প্রতি বৈষম্যমূলক যেসব ব্যবস্থা প্রশাসন গ্রহণ করে থাকে, নারী হলে আমরা ডাবলিং করে ঘুমাই, এটা তো প্রচণ্ড রকমের একটা মানবাধিকারের লঙ্ঘন আমার আবাসন ব্যবস্থার। সেই জায়গায় আমি একজনের জন্য একটি বেড এই পন্থায় বিশ্বাসী এবং এটা নিয়ে আমি কাজ করতে চাই। একই সাথে আমাদের মানবাধিকারের মানদণ্ডে যদি আমরা মৌলিক চাহিদাগুলো দেখি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা,
এই জায়গাগুলোর দিকে তাকালে আপনি দেখবেন যে আমাদের সবসময় বাজেট স্বল্পতার দিকে আমাদের আঙুল তোলা হয়। বাজেটের স্বচ্ছতা নিশ্চিত করে আমাদের মানবাধিকারের মানদণ্ডে যেসব জায়গায় ক্যান্টিন নেই সেসব জায়গায় ক্যান্টিন স্থাপন করতে হবে। নারী শিক্ষার্থীদের যেসব সুবিধা এখন পর্যন্ত ক্যাম্পাস দিতে পারেনি সেই জায়গাগুলো ঠিক করতে হবে। একই সাথে নারীদের বিরুদ্ধে যেসব যৌন হয়রানি হয়ে যাচ্ছে সেগুলোর বিরুদ্ধে আসলে আমার জিরো টলারেন্স নীতি নামের একটা ইশতেহার আছে। ক্যাম্পাসে একটা অ্যান্টি হ্যারাসমেন্ট সেল আছে কিন্তু সেটা আসলে কার্যকর না। সো এই জায়গা থেকে ক্যাম্পাসে আমাদের প্রথমত একটি বেসিক আইন কোর্স চালু করা, যাতে নারীরা নিজেদের রাইটস সম্পর্কে সচেতন হতে পারে। একই সাথে একটা সেল গঠন করা, সেখানে তারা অভিযোগ দায়ের করতে পারবে অ্যানোনিমাসলি এবং সেটার দ্রুততম সময়ে একটা সমাধান পাওয়া। আমি ক্যাম্পাসে আসার পরে শুরুতেই একদম নিরাপদ ক্যাম্পাস আন্দোলন হয়। ওই আন্দোলনে আমি স্মারকলিপি পাঠ করেছিলাম, একদম মুখ্য সংগঠকের ভূমিকা পালন করেছিলাম। এই আন্দোলন সংগঠিত করার পেছনে আসলে আমার অবদান ছিল। সেখান থেকে আমার একটা কমিউনিটি গড়ে ওঠে যারা ক্যাম্পাস সচেতন। এরপরে আমি আসলে ক্যাম্পাসে সবসময় যত ধরনের জুলুম নির্যাতন হয়েছে, গেস্ট রুম, গণরুম, আইন বিভাগের হামলার কথা আপনারা জানেন, সেখানেও আমি একমাত্র নারী শিক্ষার্থী হিসেবে আমার বন্ধুদের পাশে দাঁড়িয়ে স্মারকলিপি দিতে এসে প্রশাসনের হেনস্থার শিকার হয়েছি। আমি শিবির ট্যাগিংয়ের শিকার হয়েছি, তবুও পিছপা হয়নি। যেখানে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে সেখানেই কথা বলেছি। এরপর যদি আপনারা জুলাই গণঅভ্যুত্থানের দিকে তাকান, আমি রোকেয়া হলের মূল সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলাম এবং নারীদেরকে সংগঠিত করেছিলাম। এরপরেও জুলাইয়ের পরে আমি আমার ইন্টিগ্রিটি বজায় রেখে, সততা বজায় রেখে কাজ করে গেছি ক্যাম্পাসে। গত 1 বছর ধরে নারীদের যত ধরনের সমস্যা ছিল, শুধু নারী না, আসলে ক্যাম্পাসে মানবাধিকার কেন্দ্রিক এবং আইনি বিষয় কেন্দ্রিক কাজগুলো আমি করে গেছি। আমি শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, প্রতিটি মেয়েদের হলে আমি রুমে রুমে যাচ্ছি, তাদের সাথে দীর্ঘক্ষণ ধরে কথা বলছি, তাদের চাওয়া পাওয়াগুলো শুনছি। একই সাথে আমাদের ক্যাম্পাসে যারা মেল স্টুডেন্টস আছে তাদের সাথে আমার দেখা হচ্ছে, অনাবাসিক স্টুডেন্টদের সাথে আমি কথা বলছি। আমি আসলে তাদের কথা শুনছি এবং তারা আমাকে নিয়ে আমি এখন পর্যন্ত আশাবাদী পেয়েছি। দর্শক, কথা বলছিলাম ডাকসু নির্বাচনে মানবাধিকার ও আইন বিষয়ক পদপ্রার্থীর সাথে। আপনারা দেখছিলেন কালের কণ্ঠ। ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য পেতে অবশ্যই কালের কণ্ঠে চোখ রাখুন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, হুমায়ুন কবির।